দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও জমিদার বাড়িতে। আজকে আপনাদেরকে পাইলগাঁও জমিদার বাড়িটি দেখাবো। পুরো বাড়িটি আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে ধারাবাহিকভাবে কাজ শুরু করেছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও জমিদার বাড়িতে অবস্থান করছি এবং পুরো জমিদার বাড়িটি আপনাদেরকে আমরা দেখাবো এবং এই জমিদার বাড়ি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকুন। এই ভবনটি ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকলেও অযত্নে অবহেলায় আজ ধ্বংসের পথে। একসময় এই অট্টালিকায় পুঁথিপাঠ হতো ফালাগান, বাদ যেত না কোনো উৎসব, দরিদ্র অসহায় কেউ ফিরে যেত না খালি হাতে এই ভবন থেকে। জমির উপর দাঁড়িয়ে থাকা এই জমিদার বাড়িটি শুধু জগন্নাথপুর নয়, পুরো সুনামগঞ্জ অঞ্চলের ইতিহাস ঐতিহ্যের অন্যতম নিদর্শন। স্থানীয়রা জানান, জমিদারি শাসনের পতন ঘটে প্রায় 150 বছর আগে। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় জমিদার পরিবার ভারতে চলে গেলে এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এরপর থেকে কোনো রকমে দাঁড়িয়ে আছে এই ভবনটি। এর পাশে আরও দুটি ভবন রয়েছে, আমরা আপনাদেরকে সেই ভবনগুলিও দেখাবো এবং বাড়ির যে দেয়াল ছিল, পুরনো দেয়াল, সেগুলিও আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন। পুরো ভবনটি আপনাদেরকে আমরা দেখাবো। আমরা ভবনের ভিতরে প্রবেশ করব। এরপর ভবনের বাইরে একটি সিঁড়ি রয়েছে, সেই সিঁড়িটি আপনাদেরকে আমরা দেখাবো। আমরা প্রবেশ করছি এই ভবনের ভিতরে। পাইলগাঁও জমিদার বাড়িতে আমরা অবস্থান করছি। এই দেখুন, ছাদে রয়েছে অনেক বড় বড় লোহার অ্যাঙ্গেল। এই দেখুন, ভবনের ভিতরের ছাদ দেখাচ্ছি আমরা, অনেক বড় বড় লোহার অ্যাঙ্গেল। এই দেখুন, সবগুলি লোহার অ্যাঙ্গেল। ইতিহাস ঐতিহ্যের নীরব সাক্ষী ভবনটি। অনেক দূর দূরান্ত থেকে লোকজন শুধুমাত্র এই বাড়িটি দেখার জন্য আসেন, পাইলগাঁও জমিদার বাড়িটি। একসময় পুকুর শান বাঁধানো ঘাট ছিল, এখন সবই ধ্বংস হয়ে গেছে, শুধুমাত্র পুকুরটি রয়েছে। এই দেখুন, এই ভবনে উপরে ওঠার সিঁড়ি দেখাচ্ছি আপনাদের এবং ভবনের উপরটিও আপনাদেরকে আমরা দেখাবো। প্রায় 300 বছরের পুরনো এই বাড়িটি। আমরা এই বাড়ি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করার চেষ্টা করছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও জমিদার বাড়িতে অবস্থান করছি। এই দেখুন, ভবনের উপরটি আপনাদেরকে দেখাচ্ছি। পুরো ভবনটি আবারও আপনাদেরকে দেখাচ্ছি আমরা। দেখুন পুরো ভবন, আর দৃষ্টিনন্দন কারুকাজ দেয়ালে। প্রায় 300 বছরের পুরনো এই বাড়িটি। এই বাড়ির অন্যতম উল্লেখযোগ্য ব্যক্তি যিনি ছিলেন ভজেন্দ্র নারায়ণ চৌধুরী। তিনি ছিলেন সিলেট কংগ্রেসের সভাপতি এবং আসাম আইন পরিষদের সদস্য। তার পিতা রসময় চৌধুরী এবং দাদা বজ্রনাথ চৌধুরীর হাত ধরেই জমিদারির ব্যাপক প্রসার ঘটে। আমরা এ বাড়ির আরও বিস্তারিত জানার চেষ্টা করব। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। পাশেই রয়েছে আরও দুটি ভবন, সে দুটি ভবন আপনাদেরকে আমরা দেখাবো।
পাশে আরও দুটি ভবন রয়েছে, সেই দুটি ভবনও আপনাদেরকে আমরা দেখাবো। আমি তানভীর, আমার বাড়ি এই উপজেলায়, ঐতিহ্যবাহী পাইলগাঁও বাবুর বাড়ি। প্রায় আমরা দেখতে আসি, এই বাড়ি নিয়ে আমরা অনেক গর্ব করি। এরা আমাদের এলাকার একটা মান্যগণ্য ব্যক্তি ছিলেন উনি। সবাই আমরা দেখতে আসি, ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে আমরা এখানে দেখতে আসি। এটা হচ্ছে পাইলগাঁও জমিদার বাড়ির বন্দিশালা। আপনাদেরকে আমরা দেখাচ্ছি একটি রুম। বন্দিশালার কয়েকটি রুম আছে এখানে, আমরা দেখাচ্ছি আপনাদের। জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এই হচ্ছে পুরো বন্দিশালা, আপনাদেরকে দেখাচ্ছি, অনেক বড়। এই দেখুন, লতা পাতায় জড়িয়ে রয়েছে পুরো ভবনটি। এখানে এই জমিদাররা থাকতেন। আমরা পুরো ভবনটি বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভবনের বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এই ঘরেই জমিদাররা থাকতেন। আজকে দেখছি আমরা অনেক দর্শনার্থীরা আসছেন বিভিন্ন জায়গা থেকে বাড়িটি দেখার জন্যে। বারান্দার লোহার অ্যাঙ্গেলগুলি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, দেয়ালের যে অংশটুকু এখনো টিকে আছে সেই অংশটুকু দেখাচ্ছি। দর্শক, আমরা স্ক্রিনে যাকে দেখছি তিনি হচ্ছেন হাবিব আহমদ দত্ত চৌধুরী, সিলেট ইতিহাস ও ঐতিহ্য গবেষণা পরিষদের সভাপতি। আমরা ওনার কাছ থেকে আজকে পাইলগাঁওয়ের শেষ জমিদার যিনি ছিলেন বজেন্দ্র নারায়ণ চৌধুরী, ওনার সংক্ষিপ্ত পরিচিতি ওনার কাছ থেকে আমরা শুনবো। 24 ভয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি পাইলগাঁওয়ের শেষ জমিদার যিনি ছিলেন বজেন্দ্র নারায়ণ চৌধুরী, ওনার সংক্ষিপ্ত পরিচয় যদি আপনি একটু তুলে ধরেন। ধন্যবাদ 24 ভয়েসকে, এবং আজকের এই লাইভ ইয়েটি সিলেটের শেষ জমিদার, পাইলগাঁওয়ের শেষ জমিদার ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরীর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরার জন্য আমাকে 24 ভয়েসের পক্ষ থেকে বলা হয়েছে। এজন্য আমি 24 ভয়েসের সকল গুণগ্রাহী দর্শকদের জানাই শুভেচ্ছা। ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরী সিলেটের এক ক্ষণজন্মা বীরপুরুষ ছিলেন। ওনার সম্পর্কে সিলেটের ইতিহাস ও ঐতিহ্য গবেষণা পরিষদের পক্ষ থেকে আমরা অনেক কিছু উদ্ধার করার চেষ্টা করছি। এ পর্যন্ত আমরা যতটুকু জানি ওনার সম্পর্কে, সেটুকু আমি 2023 সালে আমি বাংলার ইতিহাসের অনাগ্রাত পাতা থেকে নামে একটা বই আমি প্রকাশ হয়েছিল, এই বইতে আমি সেটা তুলে ধরেছিলাম, এবং আরও ব্যাপক পরিচিতি ওনার এ পর্যন্ত আমরা উদ্ধার করার চেষ্টায় আছি। আশা করি আমরা ওনার সম্পর্কে আরও অনেক কিছু জানবো, এবং আলাদাভাবে ওনাকে নিয়ে আমরা একটা সংকলন অথবা একটা বই প্রকাশ করার ইচ্ছা রাখি। তো এই পর্যন্ত আমরা যেটুকু জেনেছি বা যেটুকু আমার বইতে এই পর্যন্ত দিয়েছি, সেই বই থেকে আমি আপনাদেরকে কিছু জানানোর ইচ্ছা পোষণ করছি। যদিও এটা ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরীর জীবন ও কর্মের জন্য যথেষ্ট নয়, তারপরেও যতটুকু পেয়েছি সেটুকু আপনাদেরকে জানাচ্ছি। ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরীকে ভারতবর্ষের স্বাধীনতার মহানায়ক ও স্থপতি নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে সিলেটের আনক্রাউন্ড এম্পারার অফ দি সুরমা ভ্যালি। কেন বলেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসুর চিন্তা ও চেতনাকে সিলেট থেকে এটা বাস্তবায়ন করার জন্য তিনি যে অক্লান্তকর
পরিশ্রম করে গেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে তিনি নেতাজি সুভাষ বসুকে যেভাবে এখান থেকে সাপোর্ট দিয়েছিলেন, সেই বিষয়টা বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে, কিন্তু আমরা চর্চা করি না। ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরীর জন্মসূত্রে বৃহত্তর সিলেটের অধিবাসী। তার পিতৃপুরুষের বাড়ি ছিল সুনামগঞ্জ জেলার পাইলগাঁওয়ে। তিনি জন্মগ্রহণ করেছেন 1881 সালের 12 জুন তার পিত্রালয়ে। তার পিতার নাম রসময় চৌধুরী। তার পিতা ছিলেন একজন অসাম্প্রদায়িক মানবতাবাদী, প্রজাহিতৈষী একজন জমিদার। ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরীর পরিবারের পাইলগাঁওয়ে জমিদারি প্রতিষ্ঠা এবং তাদের উৎপত্তি এবং ক্রমবিকাশ, যেটুকু আমরা স্থানীয়ভাবে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বা তাদের পারিবারিক সূত্র থেকে আমরা পেয়েছি, সেই থেকে জানা যায় যে পশ্চিমবঙ্গের রাঢ় দেশের মঙ্গলকোট গ্রামের জায়গিরদার বংশীয় গৌতম গোত্রীয় কানাইলাল দর জায়গিরদার নামক এক বীরপুরুষ ভাগ্যান্বেষণে ত্রয়োদশ শতাব্দীর দিকে এই বৃহত্তর সিলেট এলাকায় আসেন। সেই সিলেট এলাকার সেই সুনামগঞ্জ বাটি অঞ্চলের আরেকজন জমিদার ছিলেন পদ্মলোচন পাল। তিনি এই বীরপুরুষটির বহুবিধ গুণাবলীর পরিচয় পেয়ে তার সাথে নিজ কন্যা রোহিণী দেবীকে বিবাহ দেন এবং নিজের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি নবাগত জামাতা ও তার কন্যাকে দান করে দিয়ে তিনি কাশীবাসী হয়েছিলেন। এই কানাইলাল দর জায়গিরদার এর এক পুত্র ছিলেন, নাম ছিল সুতলাল। তার পুত্রের নাম হীরালাল, তার পুত্রের নাম ভগীরথ, তার পুত্র হরলাল, তার পুত্র ব্রজলাল, তার পুত্র ব্রজকিশোর, তার পুত্র বিজয়নারায়ণ, তার এক গুণধর পুত্রের নাম ছিল বালক দাস। এই বালক দাস থেকেই এই বংশের বিস্তৃতি। বালক দাসের তৃতীয় পুত্রের নাম সুন্দর রায়, তার পঞ্চম পুত্র রামনারায়ণ রায়, তার পুত্র রাধা বিনোদ রায়, তার জ্যেষ্ঠ পুত্রের নাম দন রাম রায়। এই দন রাম রায়ের উমানন্দ দর ওরফে বিনোদ রায় নামক এক গুণধর পুত্র ছিলেন। তিনি দিল্লির বাদশাহ মুঘল সম্রাট 12তম মুঘল সম্রাট মুহাম্মদ শাহর সেনাবাহিনীতে একজন ফৌজদার ছিলেন। মুঘল বাদশাহ 1725 খ্রিস্টাব্দে বিনোদ রায়কে চৌধুরাই সনদ দিয়ে আতুয়াজান পরগনা জায়গির হিসাবে দান করেন। এই বিনোদ রায় চৌধুরীর দুই পুত্র, প্রথম পুত্র হচ্ছেন মাধবরাম রায় চৌধুরী ও দ্বিতীয় পুত্র হচ্ছেন শ্রীরাম রায় চৌধুরী। মাধবরাম রায় চৌধুরী এলাকায় পানীয় জলের সুবিধার্থে একটি বিশাল দিঘি খনন করেছিলেন, যা আজও মাধবরামের তালাব নামে কালের সাক্ষী হয়ে আছে। মাধবরাম রায়ের দুই পুত্র মদনরাম রায় চৌধুরী ও মোহনরাম রায় চৌধুরী। মোহনরাম রায় চৌধুরীর 4 পুত্র দুর্লভরাম, রামজীবন, হুলাসরাম ও যুগজীবন। এই 4 ভাই দর্শনা বন্দোবস্তকালে নিজ নিজ নামে বড় বড় তালুক বন্দোবস্ত পেয়েছিলেন। জাগির তালুকগুলো বিশাল বড় বড়। এই তালুকগুলা আতুয়াজান পরগনার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ও 4 নম্বর, এই 4টি তালুকই তাদের পারিবারিক তালুক হিসাবে গণ্য হয়ে আসছে। হুলাসরাম রায় চৌধুরী জমিদারি সংক্রান্ত আইন কানুন সম্বন্ধে খুবই অভিজ্ঞ ছিলেন। বানিয়াচঙ্গের দেওয়ান উভয়েন্দুর রাজা চৌধুরীর বিশেষ অনুরোধে হুলাসরাম রায় চৌধুরী উমেদুর রাজা চৌধুরীর বিশাল জমিদারি এস্টেটের প্রধান আইন উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন। এতে উমেদুর রাজা চৌধুরী প্রীত হয়ে হুলাসরাম রায় চৌধুরীর সাথে বন্ধুত্ব স্থাপন করেন এবং তাকে নিজ জমিদারি থেকে এক বিশাল অংশ উপহার স্বরূপ দান করেন। এই দানপ্রাপ্ত ভূমি এবং সহ নিজস্ব যে ভূমিগুলো ছিল, এই ভূমির সমন্বয়ে এক বিশাল জমিদারি প্রতিষ্ঠিত হয়েছিল পাইলগাঁওয়ে। এই পাইলগাঁওয়ের জমিদার ছিলেন ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরীর পূর্বপুরুষরা। আচ্ছা, এবার মূল কথায় ফিরে আসি। কনিষ্ঠ পুত্র যুগজীবন রায় চৌধুরীর পুত্রের নাম হলো বিজয়নারায়ণ চৌধুরী। এই বিজয়নারায়ণ চৌধুরীর একমাত্র পুত্রের নাম ব্রজনাথ রায় চৌধুরী।
ব্রজনাথ রায় চৌধুরীর ছিলেন একজন প্রজাহিতৈষী, ব্রজনাথ রায় চৌধুরী নিজে ছিলেন একজন প্রজাহিতৈষী দানবীর প্রভাবশালী জমিদার। তিনি সিলেট জেলা জজ কোর্টের প্রথিতযশা উকিল ছিলেন। এই ব্যবসায় আইন ব্যবসায়ে তিনি অনেক অর্থ উপার্জন করেন। পরে অনারারি ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এই ব্রজনাথ রায় চৌধুরীর দুই পুত্র যথাক্রমে রসময় রায় চৌধুরী ও সুকময় রায় চৌধুরী। সুকময় রায় চৌধুরী ছিলেন অনারারি ম্যাজিস্ট্রেট দীর্ঘদিন। অপরদিকে জ্যেষ্ঠ পুত্র রসময় রায় চৌধুরী স্বাধীন জমিদার হিসেবে এলাকার মানুষের দুঃখ দুর্দশা দূরীকরণের জন্য তিনি নিবেদিত প্রাণ হিসাবে কাজ করে যান। এই জমিদার রসময় রায় চৌধুরীর গুণধর পুত্রই হলেন আমাদের আলোচ্য বিপ্লবী জমিদার ব্রজেন্দ্রনারায়ণ রায় চৌধুরী। তিনি নামের সাথে চৌধুরী ব্যবহার করার ইচ্ছা প্রথম অবস্থায় ছেড়ে দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তার আত্মীয় স্বজনদের বিশেষ অনুরোধে তিনি নামের সাথে আবার চৌধুরী ব্যবহার করতেন। আচ্ছা, পারিবারিক পরিচিতি। ব্রজেন্দ্রনারায়ণ চৌধুরী, যাকে সিলেটের সিংহ বলে আখ্যায়িত করা হয়েছিল, তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের তার সমকালে তাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ত্রাসও বললে অত্যুক্তি হবে না। ব্রজেন্দ্রনারায়ণ চৌধুরী খুবই মেধাবী ছাত্র ছিলেন। তিনি 1905 সালে বঙ্গভঙ্গ রদ আন্দোলনে তিনি একজন ছাত্রনেতা হিসাবে কাজ করেছেন। তিনি রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিপিনচন্দ্র পাল, মৌলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ ও দাদাভাই নৌরুজির সান্নিধ্য লাভ করেন এবং তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি নিজের রাজনৈতিক জীবন ও বিপ্লবী চরিত্র গঠন করেছিলেন। 1906 সালে তিনি কংগ্রেসের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। আচ্ছা, তার আরেকজন সুবানুদ্দায়ী গুরুপ্রতিম, অগ্রজ প্রতিম আরেকজন রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন। তিনি হচ্ছেন পূর্ব সিলেটের করিমগঞ্জের মাইজডিহির জমিদার বিপ্লবী মতসিম আলী চৌধুরী, যাকে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন দি আনক্রাউন্ড এম্পারার অফ দ্য বরাক ভ্যালি। আর ব্রজেন্দ্রনারায়ণ চৌধুরীকে বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু দি আনক্রাউন্ড এম্পারার অফ দ্য সুরমা ভ্যালি। তাহলে এই দুই নেতাজি সুভাষচন্দ্র বসুর এই ডান হাত এবং বাম হাত, এই দুইটি হাত ছিলেন সিলেটের ক্ষেত্রে ব্রজেন্দ্রনারায়ণ চৌধুরী এবং মৌলভী মতসিম আলী চৌধুরী, এই দুইজন। তো ব্রজেন্দ্রনারায়ণ চৌধুরীকে সম্পর্কে বলতে গেলে কয়েক মাস কয়েক বছরও বললেও সেটা শেষ করা যাবে না। এই স্বল্প পরিসরে যেটুকু বলেছি সেটুকু বলে আমি নিজে তৃপ্ত নই। তারপরেও বলতে চাচ্ছি যে ব্রজেন্দ্রনারায়ণ চৌধুরী সিলেটের প্রাণপুরুষ, সিলেটের নেতা, সিলেটের পিতা মাতা বলা যায় যাকে। সেই ব্রজেন্দ্রনারায়ণ চৌধুরী যে ইতিহাস সৃষ্টি করে গেছেন সেটা ভারতবর্ষের ইতিহাসে অন্যতম অধ্যায় হিসেবে গণ্য হবে বলে আমি মনে করি। তিনি দীর্ঘ জীবন রাজনীতি করে দেশ ও জাতির জন্য নিজের জীবন যৌবন সব কিছু উৎসর্গ করেছেন। শেষ পর্যন্ত তিনি সিলেট তার নিজের জমিদারি বাড়িতে তিনি নারী শিক্ষার উন্নয়নের জন্য তিনি 1939 সালে তার নিজ বাড়িটিকে সিলেট মহিলা কলেজ নামকরণ করে দান করে দেন এবং তিনি ছিলেন সেটার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। এটা হচ্ছে ওনার কর্মের এবং দেশ ও জাতির প্রতি আমার দৃষ্টিতে শেষ নিবেদন। এত কিছু করার পরেও তিনিও নিজেকেও তৃপ্ত মনে করেননি। শেষ পর্যন্ত তিনি দেশ বিভক্তি 1947 সালের দেশ বিভক্তির পরেও তিনি মাতৃভূমির মায়া ছেড়ে তিনি
ভারতে যাননি, তিনি তার জন্মভূমিতেই থেকে গেছেন। দর্শক, আমরা সিলেটের প্রকৃত ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও জমিদার বাড়িতে অবস্থান করছি এবং জমিদার বাড়ির সেই 300 বছরের পুরনো বাড়িটি আপনাদেরকে আমরা দেখিয়েছি এবং আমরা চেষ্টা করছি সিলেটের প্রকৃত ইতিহাস তুলে ধরার। সেই ধারাবাহিকতায় আজকে আমরা এই বাড়িতে পুরো বাড়িটি আপনাদেরকে আমরা দেখিয়েছি। তো দর্শক, আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি। আপনাদের আশেপাশে যে কোনো ধরনের পুরনো স্থাপনা থেকে থাকলে আপনারা আমাদেরকে আমাদের কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেসব স্থাপনা নিয়ে কাজ করব। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।